ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে স্বাগত আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা প্রধান উপদেষ্টার যে কালকের মিটিং পুলিশ সদস্যদের নিয়ে 127 জনকে নিয়ে তাদেরকে নিয়ে একটা স্টোরি আমরা করেছি আলাদা, এবং আজকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই নির্দেশনার পরে তারা আরও সক্রিয় হবে। তার মানে মেনেই নিয়েছে তারা নিষ্ক্রিয় ছিল। সক্রিয় হলেও এতদিন হলো না কেন নিজ উদ্যোগে? এটা একটা বড় প্রশ্ন। কেন হলো না? প্রধান উপদেষ্টাকে কেন বলতে হবে যে পুলিশ তুমি কাজ করো? পুলিশের কাজ কি? পুলিশের যে ভূমিকা বা যেভাবে তারা ব্যবহৃত হয়েছে গত 15 বছরে, সেটা কিন্তু পুলিশ বাহিনীর যে ইনার যে স্ট্রেংথ, মরাল যে স্ট্রেংথ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পুলিশ যে জনগণের বন্ধু, পুলিশ যে জনগণের সেবক, এটা কিন্তু পুলিশ ভুলে গেছে অলমোস্ট। এবং এটার কনসিকুয়েন্সে যেভাবে পুলিশ রাষ্ট্রযন্ত্রের মানে নিপীড়ক হিসাবে, হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হচ্ছিল, সেখানে কিন্তু জনগণের থেকে তাদের ক্রমশ তাদের দূরত্ব বেড়ে গেছে। এখন মানুষের যে এই নিকট অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কিন্তু পুলিশ কিন্তু একটা কাউন্টার পার্ট। পুলিশ কিন্তু আর মানুষের বন্ধু নেই, পুলিশ কিন্তু মানুষের সেবার জন্য নয়। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা মনের মধ্যে, এই যে একটা মানে সুগভীর হয়ে যাওয়া যে একটা পারসেপশন, এই পারসেপশনটাকে দূর করার ক্ষেত্রে কিন্তু নতুন অন্তর্বর্তী যে সরকার ক্ষমতায় এসেছিল, তাদের ইমিডিয়েট যে টাস্কটা করার দরকার ছিল, সেখানে কিন্তু তারা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করেছে বলে মনে হয়নি। কারণ মূল বিষয়টি ছিল যে তাদেরকে পুনর্গঠিত করা, তাদেরকে পুনরুজ্জীবিত করা, তাদেরকে নৈতিক মনোবল দিয়ে তাদেরকে আবার সামনের কাতারে নিয়ে আসা। এই কাজগুলো কিন্তু ইটস এ হিউজ চ্যালেঞ্জিং লফটি জব। কিন্তু দেখা গেছে তারা কিন্তু সেই জায়গার মধ্যে ফোকাস না করে, এবং সেই নেতৃত্বও কিন্তু একটা বড় ব্যাপার ছিল। যে আপনি খেয়াল করে দেখবেন যে ইমিডিয়েট আফটার দি ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট, যে স্বরাষ্ট্র দায়িত্ব দেওয়া হয়েছিল, পুলিশ ডিসঅর্গানাইজ, তাদেরকে নতুনভাবে কাজে ফিরিয়ে আনা, মোটামুটি 2 সপ্তাহ সময়ের মধ্যে কিন্তু সাংঘাতিকভাবে একটা মানে ক্যাওটিক সিচুয়েশন, সম্পূর্ণ একটা বিশৃঙ্খল অবস্থা দেশে। সেই বিশৃঙ্খল অবস্থা থেকে পুলিশকে পুনর্গঠিত করে তাদেরকে কাজে ফিরিয়ে আনা ছিল একটা চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে টু সাম এক্সটেন্ট কিছু কন্ট্রোভার্সি এটাকে ওনাকে নিয়ে হয়েছে, কিন্তু টু সাম এক্সটেন্ট ওই সময়ে যে দায়িত্বপ্রাপ্ত যে স্বরাষ্ট্র উপদেষ্টা, অনেকে হয়তো এটাকে দ্বিমত আছে এই বিষয়ে, কিন্তু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার যে বার্তাটা, সেই বার্তাটা কিন্তু পুলিশের মধ্যে একদিকে কনফিডেন্স ইনস্টিল করেছে, কনফিডেন্স দিয়েছে, অন্যদিকে তাদের যারা পারপিট্রেটর যারা ছিলেন, যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত, যারা প্রিভিয়াসলি ফ্যাসিস্ট রেজিমের পক্ষে যারা কাজ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত যে নির্দেশনাগুলো তারা পালন করেছেন, গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদেরকে চিহ্নিত করা, দুটো কাজ। তো ওই সময়ের ওই নেতৃত্বটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার ওই দায়িত্বটি পালন করার ক্ষেত্রে যথেষ্ট ডেক্সটারিটি, যেটাকে বলে নৈপুণ্য, সেই ডেক্সটারিটি তারা কিন্তু দেখাতে পারে নাই। এবং ইমিডিয়েট আফটার, আমি বলবো যে ইমিডিয়েট আফটার যে নেতৃত্ব আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো যাদের কাছে বন্টন করা হয়েছে, ইনক্লুডিং আমি বলবো যে পুলিশ প্রধান বলেন, কমিশনার বলেন, বা অন্য যেগুলো দায়িত্বশীল যে পদগুলোতে আপনি নেতৃত্ব তৈরি করেছেন, সেই নেতৃত্বগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং সুযোগ্য বার্তা কিন্তু তারা দিতে পারে নাই। সবচেয়ে বড় কথা আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি হয়তো একটা উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তা, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী বা সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনকে যেভাবে এনফোর্স করার কথা, যেভাবে পুলিশ বাহিনীর মরালকে, নৈতিক মনোবলকে সমুন্নত করার কথা, এবং অপরাধীদেরকে একই সঙ্গে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা, এইগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত সমন্বয় কিন্তু তিনি করতে পারেন নাই, এই বাস্তবতা। এবং এটার কনসিকুয়েন্স হয়েছে আস্তে আস্তে আপনার মানুষের আস্থা। আপনি দেখেন যে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে এই সময়ের মধ্যে। যদি আপনি সাফল্য ব্যর্থতার পরিমাপ করতে যান, তাহলে সাফল্য ব্যর্থতার পরিমাপের মধ্যে কিন্তু প্রধান আসছে যে ল অ্যান্ড অর্ডার। এই ল অ্যান্ড অর্ডারের মধ্যে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু তাই হয়, এবং কোনো সরকারের পতন উত্থান, কোনো সরকারের জনপ্রিয়তা, সব কিছুর মূলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সবচেয়ে আগে থাকে। এখন আপনি দেখেন যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, একটি ধর্ষণের ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কিন্তু কনসিকুয়েন্সিয়াল একটা কিন্তু মানে ইম্প্যাক্ট পড়ছে, এবং অনেকগুলো ঘটনা ঘটছে। তার মানে কি, এখানে এই জিনিসগুলোকে প্রপারলি অ্যানালিসিস করা এবং সেই অনুযায়ী ইম্প্যাক্টফুল পদক্ষেপগুলো নেওয়া। আপনি পুলিশ কমিশন তারা করেছে, কিন্তু পুলিশ কমিশনের কাছ থেকেও যেই সুপারিশগুলো এসেছে, এখানে কিন্তু ইউনিক কোনো সুপারিশ কিন্তু আসলে এখন আসেনি। এবং এই সুপারিশগুলো কিভাবে কার্যকর হবে, এগুলো আদৌ কার্যকর হবে কিনা, হলে কতদিনে কার্যকর হবে, সে ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো আপনার দিক নির্দেশনা নেই। মানে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রধান যদি কোনো
কোনো কি বলে ইনএফিসিয়েন্সি কথা বলেন সরকার, অন্তর্বর্তী সরকারের ইনএফিসিয়েন্সি, তা সেক্ষেত্রে কিন্তু এই ল অ্যান্ড অর্ডার এবং পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত করা, তাদেরকে কার্যক্ষম করে তোলা এবং মানুষের মনে আস্থার এবং জনগণের সেবক হিসেবে, বন্ধু হিসেবে তাদের রোলকে পুনঃপ্রতিষ্ঠিত করা রাষ্ট্রের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল এটি। কিন্তু কারণ পুলিশের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল এই আন্দোলন। জহিরুল আলম যে কথাটা বললো অধ্যাপক সিদ্দিকুর রহমান, সেই জায়গাটা যদি আমি আসতে চাই, যে প্রথম দিকে যাকে দায়িত্ব দেওয়া হলো ডক্টর সাখাওয়াত, তার মাধ্যমে যে কনফিডেন্সটা গ্রো করছিল সেটিকে নষ্ট করে দেওয়ার পিছনে অন্য কোনো কারণ কি আছে? একটা কথার ভিত্তিতে তাকে মিনিস্ট্রি বদল করে দেয়া, এটা একটা বড় বিষয় হতে পারে কিনা? পাশাপাশি পুলিশের মধ্যে মোরালিটি আবার ফিরে না আসা, সেটার কারণটা কি এরকম? দুদিন পর পর একে বলা হচ্ছে ফ্যাসিস্ট রেজিমের সহযোগী, ওকে বলা হচ্ছে তাই। সেটা না করে শুরুর দিকে একটা সিলেক্টিভ মানুষগুলোকে যদি একটা শাস্তির আওতায় এনে বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হতো, তাহলে কি এক ধরনের মোরালিটি ফিরতো কিনা? ধন্যবাদ জুয়েল আপনাকে। যে কথাটি এতক্ষণ উনি বললেন, আমি ওনার প্রায় সব বক্তব্যের সাথেই একমত। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত তিনি যে দায়িত্বভার গ্রহণ করার পর, আপনি জানেন যে একটা ঘোষণা দিয়েছিলেন যে এত তারিখের মধ্যে যদি কর্মস্থলে ফিরে না আসে, আমরা জানি যে পুলিশের বহু থানাতে কোনো পুলিশ ছিল না, 8 দিন আমাদের দেশে প্রায় পুলিশবিহীন আমরা অবস্থায় ছিলাম। একটা ঘোষণাতেই কিন্তু সবাই কার্যস্থলে ফিরে এসেছিল। সময় একটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিরুদ্ধে, মানে সাখাওয়াতকে মন্ত্রণালয় থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে, সেই সময়টা একটা ভিন্ন সময় ছিল। সেই সময় মানুষের সেন্টিমেন্ট, সরকারে যারা ছিলেন তাদেরও অবস্থান, এই 7 মাসে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সময়কার যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় হয়তো সরকার মনে করেছিল এই পদক্ষেপটা তাদেরকে নিতে হবে, কিন্তু আজকের বাস্তবতায় হলে এটি নিতেন কিনা আমার একটা সন্দেহ আছে। তো যাই হোক না কেন, যে তাকে সরিয়ে দেওয়ার পর যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তারপর আপনি যেটি বলেছেন যে এই পুলিশ বাহিনীতে একটা শুদ্ধি অভিযান, এই শুদ্ধি অভিযানটা কিন্তু জনগণের অনেক দাবির পর প্রথম দিকে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনি সরকার যখন বলা হয়েছে যে আমরা প্রধান উপদেষ্টা যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, সেকেন্ড ইনিংসের পর থেকেই কিন্তু এই মানে শুদ্ধি অভিযানটা কার্যকর করা হয়েছে। মাঝখানে পুলিশ বাহিনীতে একটা অস্বস্তি তো ছিল। একটা হলো তারা ডিমোরালাইজ ছিল, যে গত 1.5 দশক ধরে তারা যেভাবে পরিচালিত হয়েছে, একটু আগে জহির ভাই যেটি বলেছেন যে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে, এই বিচ্ছিন্নতার কারণে এক ধরনের তাদের মধ্যে অস্বস্তি। তারপরে হচ্ছে যে গত সরকারের যে আনুগত্য এবং জনমানুষের স্বার্থের পরিপন্থী অবস্থানে তাদের অবস্থান, সেই অবস্থানের ফলে তাদের ভবিষ্যৎ কি হবে এই নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ছিল। এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছে, যাদের বিরুদ্ধে শাস্তি মানে কার্যকর করা দরকার, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা জানি যে মোটামুটি প্রায় সবার বিরুদ্ধেই একটা নেওয়া হয়েছে। এখন আপনি তো পুলিশ বাহিনী সবাইকে আর পরিবর্তন করতে পারবেন না, অভ্যন্তরীণ পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়েও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আমরা মনে করি যে পুলিশ বাহিনীতেও মোটামুটি একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে তারা এসেছে। আর আপনি যেটা বললেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টার সাথে তাদের যে সাক্ষাৎ, এটি যদি আরও আগে হতো তাহলে হয়তো আরও এটার অন্য রকমের ইম্প্যাক্ট পড়তে পারত, কিন্তু একটা পর্যায়ে এসে হয়েছে এবং সেইখানে তারা মনে করছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা যে ধরনের দিক নির্দেশনা পেয়েছেন, সেটা তাদের মনোবল বৃদ্ধি থেকে শুরু করে তাদের অধিকতর কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করবে, এটা তিনি বলেছেন। একটা বিষয়ে তারা কিন্তু জোর দিয়েছেন এবং আমি এটা খুব গুরুত্বের সাথে দেখছি, যে একটা স্বাধীন পুলিশ কমিশন তারা চান। কেননা গত 15 বছরের যে অভিজ্ঞতা এবং জনগণ থেকে তাদের যে বিচ্ছিন্নতা এবং তাদের যে গণশত্রুতে পরিণত, পুলিশ এক ধরনের গণশত্রুতে পরিণত হয়ে গেছে বন্ধুর পরিবর্তে, তারা এটা উপলব্ধি করেছেন যে তারা রাজনৈতিক শক্তির টুলস হিসাবে ব্যবহার আমি করছেন। একটু জানতে চাই যে কমিশন তো বাংলাদেশে কম নাই, হ্যাঁ, সব কমিশন তো যে সরকার ক্ষমতায় এসেছে তাদের কথা মতোই চলেছে। কমিশন করলেই কি সমস্যার সমাধান? না, আমি মনে করি না কমিশন করলেই সমস্যার সব সমাধান হবে, সেটা মনে করি না। কিন্তু এখন যে বাস্তবতার মধ্যে পুলিশ বাহিনীতে কাজ করতে হয়, তাহলে সেইখানে আপনি দেখেন একজন ওয়ার্ডের নেতা, তার নির্দেশনাও পুলিশকে অনেক সময় মানতে হয়। কিন্তু পুলিশের জবাবদিহিতার জায়গাটা যদি অন্য একটা জায়গায় থাকে, অন্ততপক্ষে এই ঢালাওভাবে এই প্রয়োগটা অপপ্রয়োগটা সেটা হয়তো কিছুটা হলেও নিয়ন্ত্রণ হতে পারে। তো ফলে পুলিশ বাহিনীরও একটা উপলব্ধি হয়েছে যে তাদের দীর্ঘদিন রাজনৈতিক শক্তির মানে এক ধরনের হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছে। ফলে জনগণের পাশে তাদের যে দাঁড়ানোর মানে অক্ষমতা বলেন,
অতি উৎসাহিত ছিল, আছেই, হ্যাঁ। কিন্তু সিস্টেমের মধ্যেও তো আপনার সিস্টেমটাকেও মনে করতে হবে, সিস্টেমটাও তো সব মিলিয়ে যেটি ছিল। এখন তারা মনে করছে যে একটা কমিশন যদি গঠিত হয়, সেই কমিশনের আওতায় যদি পুলিশ কাজ করে, তাহলে অন্ততপক্ষে রাজনৈতিক শক্তিগুলো পুলিশকে ঢালাওভাবে ব্যবহার করতে পারবে না। এবং তারা কিন্তু এটার উপর খুবই গুরুত্ব দিচ্ছে, একটা স্বাধীন পুলিশ কমিশনের উপর তারা খুবই গুরুত্ব দিচ্ছে। এবং তারা মনে করছে যে এই সুযোগে যদি স্বাধীন পুলিশ কমিশন না হয়, তাহলে রাজনৈতিক কোনো সরকারের পক্ষে এটি সম্ভব না এবং তারা করবেন না। সেই জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা এই দাবিটা জোরালোভাবে উপস্থাপন করেছেন এবং এই অবস্থানের মধ্য দিয়ে তারা অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন। এখন যেগুলো হয়নি, আমরা মাঝখানে যেটি হয়েছে, জহির ভাই যেটি বলছেন যে 7 মাসে এই দেশের মানুষের মধ্যে একটা নেরেটিভ তৈরি করারও এখন নতুনভাবে চেষ্টা হচ্ছে, যে আইনশৃঙ্খলার যে অবনতি, এই যে মানে নারীর প্রতি অবমাননাকর সহিংসতা, হেনস্থা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের যে জননিরাপত্তার যে একটা হুমকি তৈরি হয়েছে, একটা ন্যারেটিভও কিন্তু পাল্টা তৈরি করার অনেকেই চেষ্টা করছেন। সেটা হচ্ছে যে আগেই বোধহয় ভালো ছিলাম, এই ধরনের তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়ে গতকাল প্রধান উপদেষ্টার সাথে পুলিশ বাহিনীর যে বৈঠকটি হয়েছে, এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এবং এটা কিছুটা বিলম্বিত হলেও পুলিশ বাহিনী যদি তার সাথে কথা বলে, যেটা তারা বলেছেন যে আমরা এখন নতুনভাবে দিক নির্দেশনা পেয়ে হ্যাঁ অনুপ্রাণিত হচ্ছি, সেটা যদি তারা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পারে, তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটাও পরিবর্তন হবে এবং পুলিশের প্রতি মানুষের যে অনাস্থার তৈরি হয়েছে সেটাও মানে পরিবর্তন হতে পারে। আমি জহিরুল আলম কাছে সেই জায়গাটা আবার আসতে চাই। আপনি যে লিডার সিলেকশনের কথা বলেছেন, লিডারশিপ পুলিশ বাহিনীতে অবসরপ্রাপ্ত লিডারশিপ এনে বসিয়ে দেয়া, এবং সেই লিডারশিপ ক্যারিসমেটিক কিছু এখন পর্যন্ত আমরা চোখে পড়ে নাই। সেই লিডারশিপের পাশাপাশি একটা জিনিস তো আপনি খেয়াল করে থাকবেন যে পুলিশের চরিত্র বদলের কথা বলি আমরা, আগে ফ্যাসিস্টিজমের কথায় চলতো, উঠতো বসতো, এখন তো মামলা বাণিজ্য কি থেমে আছে, ঘুষ বাণিজ্য কি থেমে আছে? না, অ্যাকচুয়ালি জুয়েল, একটা জিনিস আমাদের যে মানে কি বলবো প্রাতিষ্ঠানিক যে কালচার, এই কালচারটা তো আসলে রাতারাতি আপনি চেঞ্জ করতে পারবেন না। একটা মানে কি হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট, তারপর হচ্ছে কি একটা কেন ডিপ রুটেড কারাপশন, এক ধরনের কি বলবো যে আনুগত্য বাণিজ্য, হ্যাঁ মানে তারপরে আপনার প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো তো একদম ইনহেরেন্ট। এগুলো এই ইনহেরেন্ট দুর্বলতাগুলো তো আপনি হ্যাঁ হয়তো বা মানুষের প্রত্যাশা অনেক বেশি হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু আমরা একেবারেই একটা প্লেগড, একেবারে ডিজিজড, একেবারে মানে কি রোগ ব্যাধিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, একটা নয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে রেঞ্জিং ফ্রম আপনি ধরেন যে ইভেন পার্লামেন্ট থেকে শুরু করে, ইলেকশন কমিশন শুরু করে, জুডিশিয়ারি শুরু করে, আপনার ধরেন যে সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাদের প্রশ্ন আছে। এবং এটা তো একদিনে এসব প্রতিষ্ঠানের ইরোশন হয় নাই। সুতরাং পুলিশ হচ্ছে কি একটা ইন্টেগ্রাল এবং খুবই একটা কি বলবো ইনস্ট্রুমেন্টাল পার্ট, ইনস্ট্রুমেন্টাল প্রতিষ্ঠান একটা দেশে। সাধারণ মানুষের মধ্যে এখন যে আমরা যেটা বুঝছি যে একটা নতুন দেশকে নতুনভাবে সাজানো, নতুনভাবে এটাকে আবার তৈরি করা, সেখানের মধ্যে তো একটা তাদের হচ্ছে কি রেসপন্সিবিলিটি, সেই জায়গায় তো এখন আমি রাতারাতিতে পুলিশের কাছে তাদের যে অতঃপর আমরা সুখে শান্তিতে বসবাস করতে থাকবো, বিষয়টা তো তা না। এখন আপনি যদি এখানে অনেক সময় বলা হয় না যে ফেরেশতাকেও যদি আপনি এখানে এনে বসিয়ে দেন, সবচেয়ে যোগ্য লোককে বসিয়ে দেন, যদি আপনি অন্তর্গতভাবে যদি আপনি স্বাধীন না হন, অন্তর্গতভাবে যদি আপনি ফ্রেশ না হন, সৎ না হন এবং ডেলিভারি ওরিয়েন্টেড না হন, আপনার যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন না। এবং প্রাতিষ্ঠানিক সাপোর্ট যদি না থাকে, শুধু একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক না। আপনি যদি তুলনা করেন, যদি একটা মানে উদাহরণ যদি দেই, ধরেন আমরা সিটি কর্পোরেশন ইলেকশন করি, সিটি কর্পোরেশনকে বলি যে আমাদের যাবতীয় নাগরিক সংকটের সমাধান কিন্তু আমরা আশা করি নগরপিতার কাছে, তাই না? কিন্তু দেখা যায় যে মানে 54টা 55টা সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাকে একটা সমস্যার সমাধান আনতে হয়। ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি এবং এটা সম্ভব হয় না। পুলিশও তো একই অবস্থা। যেমন সিদ্দিক ভাই যে কথাটা বললেন যে পুলিশের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে মুক্ত হয়ে একটা বাহিনী কাজ করতে কি পারবে কি পারবে না, সেটা তো এই দেশে কি এখনো কি আপনার বাস্তবতা? এটা এখনো দূরতম স্বপ্ন এবং আগামীতেও আপনার দূরতম স্বপ্ন। এটা যদি আপনি দেখেন পুলিশ বাহিনী থেকে শুরু করে আপনি ব্যাংকিং সেক্টরে চিন্তা করেন, দেশে 60টা প্রাইভেট ব্যাংক করা হয়েছে, কিন্তু ব্যাংকগুলো লাইসেন্স কিভাবে পেয়েছেন? ইভেন আপনি মিডিয়ার কথা চিন্তা করেন, আপনি প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, ইন্টেন্স পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত যদি আপনি করতে না পারেন। সে কারণে কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে যে বেসিক সংস্কার যদি না করা হয়, আপনি যদি না মেনে নেন যে না এই জায়গাগুলোতে আমার অন্ততপক্ষে কিছুটা পরিবর্তন আমাকে আনতে হবে এবং আমি এটার ব্যাপারে এগ্রি আপন,
এটা যদি না করতে পারেন তাহলে আপনি পুলিশ থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানকে যাকে করেন কোনো লাভ নেই। আপনি প্রতিষ্ঠান করতে কিন্তু পারবেন। কথা তো এরকমও আছে যে দলটি আমরা ভাবছি যে আগামীতে ক্ষমতায় আসবে সেই দলের নেতারা তো বলছে সব সংস্কার যাই করা হোক না কেন পরে এসে পরিবর্তন করে ফেলবে, না এটা একটা চেঞ্জ করা ফেলবে। এটা একটা মিসলিডও হতে পারে। এটা একটা মিসলিডিং বক্তব্য কি দিস যেগুলো হচ্ছে পলিটিক্যাল রেটরিক। এখন ধরেন যে আপনার যে আলোচনাগুলো 166টা আপনার রেকমেন্ডেশন, রিফর্ম রেকমেন্ডেশন আসছে ফ্রম দ্য রিফর্ম কমিশন, তারা এখন আলোচনা করবে এবং এখানে কিন্তু এনকম্পাসিং এভরিথিং, সংবিধান সংস্কার থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে সব কিছু, বিচার ব্যবস্থা থেকে সব কিছু এটার মধ্যে আছে। এখন 166টার কথা বাদ দেন, আপনি 60টার কথা চিন্তা করেন, 60 যদি না হয় আপনি 16টার কথা চিন্তা করেন। বেসিক 16টা রিফর্ম প্রপোজালের উপরে যদি আপনি এগ্রি আপন করেন, আপনি যদি একমত হন, তাহলে দেখবেন যে এই দেশের কোনো সমস্যা থাকছে না। জি, একদম পরিষ্কার। ছোট বিরতি নিয়ে এসে পরবর্তী আলোচনায় যুক্ত হচ্ছে। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত। আমি তো জহিরুল আলম, এই যেহেতু সংস্কার নির্বাচন প্রসঙ্গ এলোই, তো আজকে মানে প্রতিদিনই বিএনপি কথা বলছে নির্বাচনকে প্রসঙ্গ এবং নির্বাচন শিগগিরই দেওয়ার জন্য বারবার দাবি করছে। আজকে আবার নতুন বা কিংস পার্টি যাই আসুক না কেন, এসব টালবাহানা ছাড়েন, আগে নির্বাচন দেন। বিভিন্ন সময়ে সরকার ক্ষমতা থাকা অবস্থায় অনেক দল গঠন করা দেখেছি আমরা। এবার এরকম কোনো আশঙ্কা কিংস পার্টি যেটা আসছে? না, প্রসঙ্গগুলো আসলে আসছে এই কারণে, কারণ ধরেন যে নতুন পার্টিটা গঠিত হয়েছে, নতুন পার্টির যিনি নেতৃত্বটা নিয়েছেন উনি তো সরকারেই ছিলেন। সুতরাং একটি দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে ওনার তো শুরু থেকেই ওনার সংযোগ ছিল। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন দলটি গঠিত হয়েছে। এবং এটাও মনে করার কোনো কারণ নেই যে অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব যখন রয়ে গেছে তখন নতুন দলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এটা দাবি করার মতো কোনো আসলে বাস্তব কোনো ভিত্তি নেই। সুতরাং ছাত্রদের অ্যাসপিরেশন বা ছাত্রদের মানে কি বলে এমপ্লয়ার হিসেবে ছাত্রদের যে ভূমিকার কথা সেটা কিন্তু আমরা সবাই জানি, অ্যান্ড ইট হ্যাজ বিন রেকগনাইজড, ইট হ্যাজ বিন অ্যাকনলেজড বাই দ্য চিফ অ্যাডভাইজার অলসো, যে ছাত্ররা তার এমপ্লয়ার। সুতরাং ছাত্ররা একটা নতুন দল গঠন করেছে এবং রাজনৈতিক নানা ধরনের ডিরেকশন তৈরি হচ্ছে। হয়তোবা একটা মানে অভ্যুত্থান পরবর্তী যে সিনারিও, তাতে এ ধরনের ঘটনা, এ ধরনের নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কোনো অস্বাভাবিক কিছু নয়, কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আপনি আওয়ামী লীগের মতো একটা দোদণ্ড প্রতাপশালী একটা দলের কিন্তু পতন ঘটেছে এবং তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছে। সুতরাং সেখানে নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই ধরনের কিছু কম্বিনেশন, পারমিউটেশন, কিছু কি বলবো ইভলভিং যাত্রা কিন্তু আমরা দেখব, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দলের আশাটা কিন্তু এক ধরনের ওয়েলকামিং, বিকজ তারা নতুন বার্তা নিয়ে আসছে, নতুন দর্শন নিয়ে আসছে, নতুন চিন্তা নিয়ে আসছে। যদি সেরকম হয় তাহলে তো আমি দোষের কিছু দেখি না, কিন্তু যদি সেটা কন্ট্রাডিক্টরি হয়, যদি সেটা স্ববিরোধী হয় এবং আপনি কথা যা বলছেন কাজে তার কোনো প্রতিফলন না ঘটে, তখনই কিন্তু সন্দেহটা তৈরি হবে। এখন ধরেন ছাত্ররা একটা নতুন দল গঠন করেছে, তাহলে বিভিন্ন রাজনৈতিক মহলে ইতিমধ্যে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে থাকে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো প্রয়োজন নেই, এবং সেটা নাই। রাইট, তাহলে সমন্বয়কারী কোনো পরিচয়ে কোনো মুভমেন্টের কোনো প্রয়োজন নাই। কিন্তু এই বাস্তবতা কি এখনো তৈরি হয়েছে? এখনো তৈরি হয়নি। এখনো কিন্তু তাদের অনেকের সদম্ভ পদচারণা আছে অনেক জায়গায়। আপনি দেখেন পুলিশের উপরে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথা বলেছেন, তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, হ্যাঁ আপনি একটু কানিংলি কিন্তু ইঙ্গিত করছিলেন যে ফিউচার রাজনৈতিক যে শক্তি ক্ষমতায় আসছে, ধরুন বিএনপির কথা বলেন। শুধু কি বিএনপি, এখন কি পুলিশের উপর বা প্রতিষ্ঠানগুলোর উপর, প্রশাসনের উপরে, বিচার বিভাগের উপরে কি আর কোনো আধিপত্য ইয়ে নেই, প্রভাব নেই? অবশ্যই আছে। আমাদের কথা হচ্ছে বা এটা এখন যে পরবর্তী বিপ্লব পরবর্তী যে অভ্যুত্থান পরবর্তী যে সিনারিও, তাতে তো আমরা একটা নতুন আশা দেখতে চাই, নতুন সম্ভাবনা দেখতে চাই, নতুন সূচনা দেখতে চাই। তো সেখানে যদি একই রকমের কোনো ভূত দেখা যায়, একই ধরনের ন্যারেটিভ আসে, হয়তো বলবেন যে হ্যাঁ আগে কেমন ছিল অনেক ছিল, এই কথা বললে যেটা আপনি ইঙ্গিত করছেন যে ওই কথা বললেই বলবেন যে ও আপনি কি ওনার সিম্প্যাথাইজার, আগে ওই ট্যাগিং করতে থাকে। এই ট্যাগিং এর পলিটিক্স থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং নতুন সূচনাকে স্বাগত জানাতে হবে। সেই জায়গাটা নতুন সূচনা কিছু দেখতে পাচ্ছেন কিনা অধ্যাপক সিদ্দিক? দেখেন, আমরা তো দেখার জন্যই অপেক্ষায় ছিলাম এবং ইতিমধ্যেই একটু আগে যেটা বলেছে যে যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হয়েছে। আপনি দেখেন 5 আগস্টের পর কিন্তু
এই রাজনৈতিক দলটা ছাড়াও আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে অনেকগুলো ছাত্র সংগঠন, যাদেরকে আমি আগে কখনো নাম শুনি নেই, সেই সমস্ত ছাত্র সংগঠন এখন আমাদের সাথে বসে বৈঠক করছে, তারা নতুন বাস্তবতায় আসছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা এটা দেখি, আর বাংলাদেশে তো এটা একেবারেই আমাদের অতীত চিত্র যদি আপনি দেখেন, সেটাই নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যায় 40-এর উপরে, অনিবন্ধিত কত সংখ্যা আছে সেটা আমরা ঠিক জানি না। তবে এই ছাত্ররা যে সংগঠনটি করেছে, আমি অন্যদের সাথে এটাকে গড়পড়তা একই রকম দেখতে চাই না, কারণ তারা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের কেউ কেউ, অর্থাৎ দলের প্রধান, তিনি সরকারেও কিছুদিন প্রতিনিধিত্ব করেছেন এবং এখানে এসেছেন, এবং এরা জনগণকে উৎসাহিত করার, নতুন স্বপ্ন দেখানোর জন্য অনেক কথা বলে এই রাজনৈতিক দলটা গঠন করেছে। কিন্তু যেটা আমাদের কাছে নতুন সম্ভাবনার চিন্তাটা করতেই হোঁচট খাচ্ছি সেখানে এই রাজনৈতিক দলটির সাথে সম্পর্কিত একটা বড় অংশ, তারা কিন্তু ইতিমধ্যেই এই রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকে বলছেন যে তারা জুলাই স্পিরিট থেকে সরে গেছেন। এই অভিযোগ সরাসরি এই অভিযোগ করছেন যে জুলাই স্পিরিট থেকে তারা সরে গেছেন, এবং এই কারণে তারা বলেছেন যে সরকারের বিভিন্ন জায়গায় যারা এরা আছেন তাদেরকেও তারা বলেছেন যে তাদেরও এখান থেকে সরে আসা উচিত। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি যে অংশটি কি তাদের কাছ থেকে সরে গেছে, এই মাসে না হলে আগামী মাসে তারাও একটা স্বতন্ত্র রাজনৈতিক দল নিয়ে আসতে পারে। তো ফলে এটা যদি বাস্তবতা হয়, তাহলে আমরা যে নতুন স্বপ্ন, যে নতুন বাস্তবতার কথা আমরা বলছি, এবং এটি একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশকে একটি নতুন বলবো যে কি বিনির্মাণের পথে তারা সহযোগিতা করবে, এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। আরেকটা জিনিস হলো, একটু আগে যেটি বলেছেন, এই নতুন রাজনৈতিক দল, আপনি দেখেন আসিয়ার একটা জানা যায় সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের পুলিশ এবং সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে নিয়ে না, সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন। কিন্তু আমাদের এই নেতৃত্বকে, যাদের এই তরুণ মানুষ কিন্তু ওয়াচডগের মতো আছে, সবাই কিন্তু তাদেরকে দেখছে, তাদেরকেও এই ধরনের কোনো কার্যক্রম থেকে সচেতনভাবে তাদেরকে হবে বিরত থাকা উচিত। প্রতিনিয়ত যদি নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হয় তাদের প্রতিনিয়ত, তাহলে দেশের জন্য যে স্বপ্ন দেখিয়ে তারা রাজনৈতিক দল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই স্বপ্ন তো ব্যাহত হবে। তো আমরা যেটা মনে করি যে এত রক্তের পর এবং এত মানুষের জীবনদানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নে তারা একটা নেতৃস্থানীয় ভূমিকা পালন করবেন, সেই কথা তারা বলছেন। এবং নাহিদ ইসলাম তিনি কিন্তু উপদেষ্টার পদ ছেড়ে আসছেন, এটা কিন্তু এই বয়সের একজন মানুষের জন্য এটা বড় সিদ্ধান্ত, এবং এই বড় সিদ্ধান্তটা তিনি নিয়ে এসেছেন। এবং তার নেতৃত্বে যে রাজনৈতিক দল হয়েছে, তিনি এই রাজনৈতিক দলটিকে এমনভাবে পরিচালনা করবেন এবং তার সহযোদ্ধাদের নিয়ে এমনভাবে পরিচালনা করবেন যে মানুষের মনের মধ্যে এই ধারণা যেন অন্তত পক্ষে tৈরি না হয়ে যায় যে গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে তারা ভিন্ন কিছু না। এইটা কিন্তু আমাদেরকে তাদেরকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু আমরা হতাশ আবার হওয়ার সম্ভাবনা আছে। একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনা। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে আছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান এবং জহিরুল আলম। অধ্যাপক সিদ্দিক, তুলসী গ্যাবার্ডকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ভারত সফরে এসে উনি খুব গরম গরম কথা বলে গেছেন, যদিও সরকারের পক্ষ থেকে কালকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, এবং আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে এই কথা বলার পরেও সম্পর্কে কোনো অবনতি হবে না। আপনার বিশ্লেষণ শুনতে চাই। তুলসী গ্যাবার্ড তিনি ভারতবর্ষে এসেছেন এবং এনটিডিবির সাথে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার উদ্বিগ্ন এবং এটি উদ্বিগ্নতার কেন্দ্রবিন্দুতে আছে, এটি বলেছেন। দেখুন, ভারতবর্ষের আমার কাছে মনে হয়েছে ভারত প্রতিনিয়ত বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে যে ধরনের বক্তব্য রাখেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রতিফলিত হয়েছে। আমি একটা জিনিস দেখেছি আজকে, আমি যখন এটি দেখলাম এবং নামটি দেখে মনে হয়েছিল আমাদের একটা ভারতীয় নাম। আমি দেখলাম যে ওনার মা আসলে ইন্ডিয়ান, ইন্ডিয়া জন্ম, তার মায়ের ইন্ডিয়া জন্ম এবং বাবা ইউরোপিয়ান। আমি দেখেছি, এটা ওই ইয়াতে আছে, গুগল করলে আপনি দেখবেন তার মায়ের জন্ম ইন্ডিয়া এবং তিনি মিশিগানে বড় হয়েছেন, কিন্তু জন্ম ইন্ডিয়াতে। তো নামটার মধ্যেও এরকম একটা আছে। তো যাও, এটা আমার কোনো বড় কথা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই পরিবর্তিত বাস্তবতায় শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছে, ঠিক একই রকমের বক্তব্য তিনি রেখেছেন।
এবং তিনি ভারতবর্ষে বসে এমন একটা সময়ে তিনি এই বক্তব্য রেখেছেন। আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব হোলি উৎসব হয়েছে, এবং সেই হোলি উৎসবে ভারতবর্ষের মুসলমানদের সাথে কী ধরনের আচরণ করা হয়েছে সেটাও আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পেরেছি। সেই রকম একটা অবস্থার মধ্যে বসে তিনি করেছেন। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের যে নিয়মিত যে ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে একজন এই পররাষ্ট্র যে তাদের আছেন তার মুখপাত্র, হ্যাঁ তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই ব্যাপারে, এবং তিনি এই প্রশ্নের ব্যাপারে একেবারে সরাসরি বলেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক হয়, এই ব্যাপারে তিনি কোনো বক্তব্য রাখবেন না। প্রশ্নকর্তা তাকে দ্বিতীয়বার প্রশ্নটি পুনরুল্লেখ করতে চেয়েছেন, তিনি বলেছেন নো, আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। এখন সাম্প্রতিক সময়ে আমাদের দেশে দেখেন যে জাতিসংঘের মহাসচিব তিনি সফর করে গেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী এক ধরনের প্রচারণা অপপ্রচার চলেছিল, সেই সময়ে এই সফরটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যক্ষভাবে বাংলাদেশের পরিস্থিতি দেখে গেছেন, এবং যে বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সহ রাজনৈতিক অস্থিতিশীলতার যে চিত্র তাদেরকে ধারণা দেওয়া হয়, সেই ধারণা দেওয়ার পরিস্থিতিটার মধ্যে তার এই সফরটাকে আমি খুবই তাৎপর্যপূর্ণ মনে করছি। এবং তুলসী গাবার্ড যেটি বলেছেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিবাদ লিপিটা দেওয়া হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আজকে বলেছেন যে বিষয়টি খুবই গুরুতর, তারা এটাকে গুরুতর দেখছেন। এবং ট্রাম্প প্রশাসনের আপনি জানেন নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু ট্রাম্পও এই ধরনের বক্তব্য বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন সেটা হয়েছিল, এবং এটার মধ্য দিয়ে তাদেরও একটা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা ছিল নির্বাচন পূর্ববর্তী সময়ে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে ট্রাম্প কিন্তু সেই পথে আর ওইভাবে অগ্রসর হন নাই। এখন এটি বলার অপেক্ষা রাখে না, এটি রাজনৈতিক অঙ্গনে একটা বড় রকমের আলোড়ন সৃষ্টি করেছে। ফ্রান্স থেকে কিন্তু তুলসী গাবার্ডের এই যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফরাসি সরকার বাংলাদেশের যে অবস্থানটা সেটা কিন্তু তারা প্রচার করেছেন, বাংলাদেশের অবস্থানটাও। তো আমরা যেটা মনে করি যে তুলসী গাবার্ড আমাদের ভারতে বসে এই ধরনের যে বক্তব্যটা তারা দিলেন আমাদের বাংলাদেশ সম্পর্কে, যে এটা ভারতকে এক ধরনের উৎসাহিত করতে পারে, তাদের এই প্রপাগান্ডার ক্ষেত্রে উৎসাহিত করতে পারে। সেই জায়গাটা জহিরুল আলম, যে প্রপাগান্ডার যে কথাগুলো বলা হচ্ছে, ভারত তো প্রপাগান্ডা করেই যাচ্ছে, 5ই আগস্টের পর থেকে প্রচুর প্রপাগান্ডা করে যাচ্ছে, কিন্তু তাদের তো এখানে দূতাবাস আছে, তারা তো নিশ্চয়ই খবর টবর পায়, তারপরেও ভারতীয় প্রপাগান্ডায় গা ভাসালো কেন, বা ভাসাবে কি আমেরিকা বা তুলসী গাবার্ড? না, এটা তো আসলে পরিষ্কার যে একটা কলোনাইজড একটা কি বলবো যে টেরিটরি হিসাবে তারা আমাদেরকে ট্রিট করেছে, এবং ভারতীয় যে আধিপত্যবাদের কথা আমরা বলছি প্রতিনিয়ত, এর তো অনেকগুলো যৌক্তিক ফ্রন্ট আছে যেগুলোর মাধ্যমে এটা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত যে ভারত তাদের যে নেইবারলি যে পলিসি, যে নেইবারলি পলিসির মধ্যে কোনো সমমর্যাদা এবং কি বলবো যে সম্পর্কের মধ্যে সেটা ছিল না, এবং সেটা আমাদের নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে জনগণের ভোটের অধিকার থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্য শুরু করে আমাদের পানির সমস্যা থেকে শুরু করে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বর্ডার থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের আমাদের উপর কিছু চাপিয়ে দেওয়া একটা নীতি গ্রহণ করেছে, এবং সেই নীতি মাধ্যমে তারা একটা সরকারকে তারা পৃষ্ঠপোষকতা করেছে। এখন সুতরাং এই ধরনের একটা সরকারের কাছ থেকে ইমিডিয়েট আফটার 5th of August আপনি কিন্তু খুবই সুশীল, খুবই ফ্রেন্ডলি কোনো আচরণ আপনি পাবেন না, এটাই বাস্তবতা। এবং সেক্ষেত্রে তারা যা করেছে এটাই স্বাভাবিক, যে প্রপাগান্ডা করেছে, এবং এটা খুবই ক্রিস্পি। আপনার চিপস হচ্ছে যে এই যে মাইনরিটি যে পারসিকিউশন, এটা যখন আপনি তুলে ধরতে পারবেন, আপনি জঙ্গিবাদের কথা তুলে ধরতে পারবেন, ইসলামিস্ট টেরোরিস্টের কথা তুলে ধরতে পারবেন, তখন তারা এটা মনে করা হয় যে গ্লোবালি এটা সেলেবল একটা ব্যাপার, যে বাংলাদেশ ইজ বিকামিং অ্যান আফগানিস্তান, অথবা এখানে তালেবানাইজেশন হচ্ছে, এখানে এক্সট্রিমিজমের খুব ভয়ঙ্কর চাষবাস হচ্ছে, এখানে মাইনরিটিকে ব্যাপকভাবে পারসিকিউট করা হচ্ছে, এগুলো তারা এখন এখানে ইন্ডিয়ান যে আপনার যে ডিপ্লোম্যাটিক যে চ্যানেল, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল তো আর বসে নাই, তারা তাদের প্রতিবেশীর সঙ্গে তাদের যে পলিসি ফর্মুলেট করবে সেখানে নিশ্চয়ই তারা নতুন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন ভেরি কি বলবো যে পিভটাল, হ্যাঁ, যে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা বা তাদের একটা গুডউইল, সেটা আমরা ডোনাল্ড লু থেকে শুরু করে বিভিন্ন সফরের মাধ্যমে সেটা কিন্তু এক্সপ্রেসড হয়েছে। বাট ডোনাল্ড ট্রাম্প যে আসলেন ক্ষমতায়, আসার পরে যেমন তুলসী গাবার্ডের কথা আপনি বলছেন, তুলসী গাবার্ডের নিয়োগ যখন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে যখনই দেওয়া হয়েছে, তার পরপরই তার স্টেটমেন্টের কথা আপনি খেয়াল করেন, তখনই কিন্তু এটা এক্সপ্রেসড এবং এভিডেন্টলি এক্সপ্রেসড হয়েছে যে উনি
এক ধরনের বায়াসড, এক ধরনের কি বলবো যে টুয়ার্ডস টিল্টেড সাম কোয়ার্টার। ডেফিনেটলি এখন উনি এটা বলা হয়, যেটা ওনার অরিজিন সম্পর্কে আপনি বলেছেন, যে ওনার মা সম্ভবত উনি জার্মান ডিসেন্ট, হ্যাঁ, আর ওনার বাবা ইউরোপিয়ান আমেরিকান, পরে হিন্দুতে পরে ওনার মা হিন্দু, হ্যাঁ, হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, এবং সেটাই তাদের কিন্তু পারিবারিক মানে লেগেসি। তারা ভাই বোনদের নাম সবারই কিন্তু হিন্দু নাম, এবং তারা হিন্দু ধর্মের। এখন সেটা হতেই পারে, তার ধর্মীয় পরিচয় নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই ধর্মীয় পরিচয়ের মাধ্যমে উনি ওনার যে স্টেটমেন্টসগুলো আছে, উনি একটা ইম্পর্টেন্ট একটা রেসপন্সিবিলিটি নিয়েছেন। সেখানে ভারতের মতো জায়গায় সেখানে উনি পর্যাপ্ত চেকিং ব্যাক না করে, পর্যাপ্ত এভিডেন্স বা ফ্যাক্টস ফাইন্ড না করে উনি যে স্টেটমেন্টসগুলো করছেন, আমি মনে করি যে এটা এক ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা। এবং যে স্টেটমেন্টগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইমিডিয়েট আফটার, আমার মনে হয় যে এটা খুবই কার্যকর একটা স্টেটমেন্ট হয়েছে। এবং বলা হয়েছে যে এর মূল উদ্দেশ্য সম্পর্কে দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে মিসলিডিং, বিভ্রান্তিকর, এবং একটা হচ্ছে ভেরি ড্যামেজিং। বাংলাদেশে যখন আপনার এই যে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গগুলো, এটা কোনো বাস্তবতা নেই, এবং যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ব্যাপারে কিন্তু সরকার ওয়াকিফল আছে, এবং সেগুলোর ব্যাপারে পর্যাপ্ত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলছি না যে সব কিছু একেবারে আপনার সমাধান হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি একটা গুডউইল আছে সরকার, এবং সরকার ইজ অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট, যে এই ধরনের প্রচারণা হতে পারে। সুতরাং এখানে ইসলামিস্টদের টেরোরিজমের একটা উর্বর ক্ষেত্র, এখানে মাইনরিটি পারসিকিউশনের একটা উর্বর ক্ষেত্র, যেটা উনি সিদ্দিক ভাই যেটা বলেছেন, অ্যান্ড ভেরি পার্টিনেন্টলি সেড, যে আপনার ভারতে আপনার হোলির সময় যখন মুসলমানদের উপর যে পারসিকিউশন চলছে, কই সেটা নিয়ে তো কোনো সনাতন ধর্মাবলম্বীর কোনো উদ্বেগ নাই, কোনো কথা নেই, তাই না? একদম সময় শেষ, আর বাড়াতে পারছি না। জহিরুল আলম, অনেক ধন্যবাদ। এম সিদ্দিকুর রহমান খান, অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। বিবিসির সঙ্গে থাকবেন।